রুম জুড়ে পিনপতন নীরবতা, একটা গভীর গুমোট নিস্তব্ধতা যেন সমস্ত শব্দকে গিলে ফেলেছে। জানলার ফাঁক গলে ঢুকছে ম্লান বিকেলের শেষ আলোটা। ধুলো মাখা সোনালি রোদের রেখা দুজন মানুষের মুখ ছুঁয়ে যাচ্ছে, তবুও তাতে উষ্ণতা নেই, কেবল একরাশ অতৃপ্তি। নেহাল বসে আছে চোখে এক অপর ভালোবাসা নিয়ে, যেন মেয়েটার প্রতিটা নিঃশ্বাসে নিজের প্রাণ রেখে দিয়েছে। তার দৃষ্টিতে আশ্রয় খোঁজা, গভীর মায়া আর একরাশ অপেক্ষা যেটার কোনো শেষ নেই। আর নূপুর, সে চুপচাপ স্থির, চোখ দুটো যেন কুয়াশা ঢাকা নদী, যেখানে ভালোবাসার কোনো প্রতিফলন নেই, আছে শুধু অপরাধের ছায়া। তার দৃষ্টি ঠিক ছেলেটার চোখে নয়, বরং তার চোখের ভেতর দিয়ে কাউকে খুঁজে ফেরে সে, যে তার হৃদয়ের আসল অধিপতি। এই মিলন যেন দুই বিপরীত স্রোতের মুখোমুখি হওয়া, যেখানে ভালোবাসা আছে তবু একতারা বাজে না। এই নীরবতার চোখের ভাষা একটা অসম প্রেমের সব থেকে সুন্দর অথচ কষ্টের প্রতিচ্ছবি। নূপুর, আমার অনুভূতি বা ভালোবাসা যাই বলো, আমি তা কখনোই তোমার সামনে প্রকাশ করিনি। একমাত্র তাসফিন ছাড়া কেউই জানতো না। কিন্তু আজকে আমি চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সহসা কেঁদে ফেলল নূপুর। সে নিয়ালের ভালোবাসাকে সম্মান করে, করতেই হবে, কারণ লোকটা কখনো তার খারাপ আচরণ করেনি, আর না কখনো নিজের ভালোবাসা দেখিয়েছে। নূপুরের কান্না অস্থির করে তোলে নিহালকে। নূপুর, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হলো বলো আমাকে। শব্দ করে হেসকে ওঠা শুরু হয় নূপুরের, কম্পিত স্বরে বলল, আমি আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি না নিহাল ভাইয়া। বরফের ন্যায় শরীর জমে যায় নিহালের। থমকাই সে। নূপুর ফের বলল, আমি ভালোবাসি না। আমি সাইফুলকে ভালোবাসি। নিহাল ভাইয়া, আমি চাইনি আপনাকে অপমান করতে বা আপনার ভালোবাসাকে অপমান করতে। আমি আমি কি করব জানি না। নেহালের প্রাণটা যেন কেউ ছিঁড়ে বের করে নিয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সে কি কষ্ট পাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে বুকের বাপাশে। মানে? নূপুর, কি বলছে এগুলো? সাইফুল? আমি ওনাকে ভালোবাসি। আম্মু জানে সবটা। এখন হঠাৎ করে এইসব হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি জানতাম না আপনি আমাকে। সরি। আমি কথাগুলো আটকে আসছে নূপুরের। এদিকে নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছে, আর না পেরে কাশি শুরু হয়ে গেল তার। বুকে হাত মালিশ করতে করতে বেরিয়ে গেল সে। সেদিনের পর আর কখনোই নূপুরের কাছে নিজের ভালোবাসার কথা জাহির করেনি নিহাল, আর না তার বিয়েতে বাধা দিয়েছে। আচ্ছা, পূর্ণতা না পেলে কি ভালোবাসা যায় না? নেহাল আজও গোপনে ভালোবাসে নূপুরকে, ভীষণ আদর করে মাহিরকে। হোক না সে অন্য কারোর আড়ালে আবডালের থেকেই না হয় তাকে আজীবন ভালোবেসে যাবে। নূপুর, নেমে এসো। কি হলো, কি ভাবছো তুমি? অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নেহাল, অথচ নূপুরের কোনো সাড়া নেই। অবশেষে শুনতে পেল সে অতীতে এমনভাবে ডুবেছিল, আশেপাশে কি ঘটেছে কিছুই মনে নেই। নেহাল দায়িত্ব নিয়ে মাহিকে ডক্টর দেখায়, ওষুধপত্র সব কিনে নূপুরকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এক পলক ফিরে নূপুরকে অস্বস্তিতে ফেলে না সে, তবে দূর থেকে লুকিয়ে দেখে চলে গেল নিষ্পথে। হাপিত্যোষ করছে নূপুর, কষ্ট হচ্ছে তার। মাঝে মধ্যে মনে হয় নিয়াল নামক মানুষটির সাথে সে যেন অন্যায় করেছে। খুব করে কষ্ট লাগছে তার। অনেক প্রেমিক তো সে দেখেছে, কখনো ভালো বিহেভ করে না, নিজের মন মতো মানুষটিকে না পেলে পাগলামি করে। কখনো কখনো তো সেই ভালোবাসার মানুষটির ক্ষতি করে ফেলে। সেখানে নেহাল নূপুরকে আর কখনোই বিরক্ত করেনি, কষ্ট দেয়নি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সূর্যি মামা পাড়ি জমিয়েছে পশ্চিম আকাশে। লালচে আবরণে মাখো মাখো প্রকৃতি, হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে। এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিয়েছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানলা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকারের এতটাই গভীর যে সেই আলোটাও যেন হারিয়ে যাচ্ছে। আকাশের টলমলে রোফালি চাঁদ তার কোমল আলো ছড়িয়ে দিয়েছে সর্বাধিক সর্বাঙ্গ। গাছের পাতায়, নদীর জলে, ঘাসের ডগায় ঝরে পড়েছে সেই রূপালি আলোর কুয়াশা। রাতটা যেন নিস্তব্ধতার মাঝেও এক গভীর মায়াবী সুর তুলে বাজিয়ে যাচ্ছে। পাখিরা নিদ্রায়, বাতাসও যেন আজ একটু ধীর, একটু শান্ত। এমন রাতের হৃৎপিণ্ড জমে ওঠা না বলা কথা, দূরে কারোর কথা মনে পড়ে যায় অজান্তেই। জানলার কাছে চুপটি করে বসলো ফারহা। তাসফিন ফিরেছে সবে। এই তো নিচে খেতে গিয়েছে। ফারহা ইচ্ছে করে গেল না, খেতে ইচ্ছে করছে না তার। বিরক্ত লাগছে খুব। তাসফিন কি তাকে একটু ভালোবাসে না?
কই কৃষ্ণপুরে থাকাকালীন কত পাগলামি করতো। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। তার উপস্থিতি টের পেয়েও চুপ রইল ফারহা। মিসেস শেখ। প্রতি উত্তর করলো না ফারহা। নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে। এগিয়ে গিয়ে ব্যালকনিতে রাখা সোফা সেটের টেবিলের উপর প্লেট রেখে দিল। ফারহা ঘুরেও দেখলো না একবার। কি হলো, খাবে না? না, ইচ্ছে নেই আমার। অভিমানী কণ্ঠস্বর। ভীষণ হাসি পাচ্ছে তাসফিনের। কোনো ইচ্ছে নেই? জ্বালানোর জন্য বলে ওঠে তাসফিন। খিদে নেই তাই। খেতে হবে, ওঠো। উঠল না ফারহা, জেদ দেখিয়ে বসে রইল একইভাবে। সে ভেবেছিল তাসফিন চলে যাবে। আকস্মিক তাকে অবাক করে দিয়ে হাঁটুর নিচ দিয়ে হাত গলিয়ে চট করে কোলে নিল তাকে। তাসফিনের এহেন কাণ্ডে ভরকে গেল ফারহা। এই নিচে নামান আমাকে, নামান বলছি। আরে তাসফিন কারোর কথা শুনতে বা আদেশ মানতে বাধ্য নয়। সোফার উপর বসিয়ে নিজেও বসে পড়ল তাসফিন। প্লেট হাতে নিয়ে ভাত মাগাতে লাগলো। চমকেও তাকালো ফারহা। লোকটাকে তাকে খাইয়ে দেবে? মোটেও খাবে না সে। হা করো। মুখ ডান দিকে বাঁকিয়ে নিল ফারহা। সে খাবে না মোটেও। খাবো না বলেছি তো। আমার দিকে তাকিয়ে বলো। ফারহা সেই করলো। তাসফিনের দিকে তাকিয়ে বলতে লাগলো। আমি খাবো। পুরুষ ওষ্ঠ দ্বারা উষ্ণ সোয়া পেয়ে চমকালো সে। এটা কি করলেন? তাসফিন নিম্না ওষ্ঠ কামড়ে হাসলো। তুমি তো বললে খাবে। রেগে গেল ফারহা। তিরিক্ষি মেজাজে বলে ওঠে। আমি বলেছি আমি খাবো। পরপর দুবার চুমু দ্বারা মুখ বন্ধ করে দিল তাসফিন। চুপসে গেল ফারহা। ভয়ে আর কিছু বলার সাহস পেল না। চঞ্চল কন্যাকে জব্দ করতে পেরে হাসলো তাসফিন। প্রথম লোকমা মুখে ধরে ফারহার। একটাও কথা না বলে চুপচাপ খাও। অনিচ্ছা সত্ত্বেও খেতে হচ্ছে ফারহাকে। খাওয়ার পাট চুকিয়ে প্লেট রেখে এলো তাসফিন। ফারহা একইভাবে বেলকনিতে বসে আছে। শরীরে উষ্ণ ছোঁয়া পেয়ে ধরপুড়িয়ে ওঠে তার অন্তঃস্থল। আলগোসে ফারহাকে কোলে তুলে নিল তাসফিন। দু হাতে মেধিন উদরে হাত চেপে ধরে মুখ গুজে দিল ঘাড়ে। এত জেদ, এত রাগ কেন এ ছোট্ট শরীরে? ছাড়ুন আমায়, সবসময় এমন করেন অবহেলা। ঘাড়ে আলতো করে চুমু এঁকে দিল তাসফিন। অবহেলা না রে সুখ। আমি যদি কাছাকাছি আসি তাহলে যে বেসামাল হব, আর আমি বেসামাল হলে তুমি থামুন থামুন বলে চেঁচিয়ে ওঠো। কপাল কুঁচকে নাই ফারহা। এখন কি সব দোষ তার? লোকটা শুলেই তার সুরসুই লাগে। তারপর অনুভব করলো তার ঘাড়ে কোমল স্পর্শ। লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। মেকি রাগ দেখিয়ে বসে রইল। কি রে সুখ, একটু শান্তি দিচ্ছিস না? দেব না। আচ্ছা বলো, কি করলে রাগ কমবে? মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল ফারহা। তাসফিনকে জব্দ করতে বলে ওঠে। গান শোনাতে হবে। সশব্দে হেসে ফেলল তাসফিন। ব্যাস এটুকুই? অবাক হলো ফারহা। তবে কি কমান্ডার এখন গান গেয়ে শোনাবে তাকে? সত্যি? গিটারটা নিয়ে এসো। ফারহা একগাল হেসে দৌড়ে গিয়ে দেওয়ালে টাঙানো বড় গিটারটা নিয়ে এসে পাশে বসলো। তাসফিন ব্যস্ত হাতে সুর তুললো। ধীরে ধীরে তা নরম হতে লাগলো। তুমি আছো আমার মনের ভেতর। তোমায় দেখার পর থেকে দুনিয়া কেমন বদলে যায়। তোমার চোখে যেন স্বপ্নেরা নতুন করে জেগে ওঠে। হায়, তুমি আছো আমার মনের ভেতর, চুপি চুপি বৃষ্টি হয়ে ঝরে। তুমি ছাড়া এই হৃদয়টাই কিছুই আর আজকাল ধরে না। হাওয়ার সাথে বাজে তোমার গান, নরম আলো ছুঁয়ে যায় প্রাণ। তোমার হাসির ছোট্ট শব্দে জীবন খুঁজে পাই নতুন মানে। তুমি আছো আমার মনের ভেতর, তোমার মায়া এত, চুপি চুপি বৃষ্টি হয়ে ঝরে। তুমি ছাড়া এই হৃদয়টাই কিছুই আর আজকাল ধরে না। হাওয়ার সাথে বাজে তোমার গান, নরম আলো ছুঁয়ে যায় প্রাণ। তুমি ছাড়া এই হৃদয়টাই কিছুই আর আজকাল ধরে না। গালে হাত রেখে গানটা মন দিয়ে শ্রবণ করছে ফারহা। অতিশয় আশ্চর্য হয় সে। তার লেফটেন্যান্ট সাহেব যে শিল্পীদের থেকেও কম নয়। গানের প্রতিটা লাইন যেন তাকে উজাড় করে দিয়েছে তাসফিন। শেষের দিকে এসে গিটারের টুংটাং শব্দ ধীরে ধীরে বাজতে বাজতে শান্ত সুরে শেষের লাইনগুলো বলতে লাগলো। গিটারের সুর থামতে দু হাতে তালি বাজিয়ে উঠল ফারহা। ব্রিলিয়ান্ট, আপনি এত সুন্দর গাইতে পারেন। কই, আগে তো বলেননি। সহসা হেসে ফেলল তাসফিন। গিটারটা সোফায় রেখে ফের কাছে টেনে নিল ফারহাকে। আলগোসে শুয়ে দিল তার গাল। আমি অনেক কিছুই পারি, সময় মতো দেখাবো। চোখ টিপে বলল তাসফিন। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। ইস্কি লজ্জা। আপনি তো মহাপাজি লোক। ঘাড় মাসাজ করলো তাসফিন। লম্বা নিঃশ্বাস টেনে আওড়ালো। ঠিক কতটা পাজি সেটা না হয় সময় মতো দেখাবো। বাই দ্য ওয়ে, রাত হয়ে এসেছে, এটাই তো সময়। কি বলেন মিসেস শেখ? খিলখিলিয়ে হেসে উঠল ফারহা। ঘুমে ঢুলুমুলু চোখে তাকালো তাসফিন। মাতাল করা হাসি টেনে বলল। চলুন ম্যাডাম, এবার ঘুমাই। তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল তাসফিন। কপালে পরপর অনেকগুলো চুমু খেয়ে বলল। আগামীকাল আমরা একটা জায়গায় যাচ্ছি ম্যাডাম, রেডি থাকবেন।
অবাক হয় ফারহা, কিছু জিজ্ঞাসা করতে যাবে কিন্তু তার হতে দেয়নি তাসফিন। বুক জড়িয়ে ধরে শুয়ে পড়ল দুজনেই। নো মোর ওয়ার্ড সুখ, আমি সত্যি খুব টায়ার্ড আছি। চাপ শুয়ে আছে ফারহা, তবে এতটুকুতেই থেমে নেই সে। সবসময় এই লুসু লেফটেন্যান্ট সাহেব তাকে জ্বালাতন করতে থাকে, আজ সে করবে। ঘুমাবো না, এই রাতটা আইসক্রিম খাওয়ার। যান আইসক্রিম নিয়ে আসুন। ডান ভুরু উঁচিয়ে তাকালো তাসফিন। তাই নাকি? ইচ্ছে করে জ্বালাচ্ছ ম্যাডাম, পরে সইতে পারবে তো? গাল ফুলিয়ে উঠে বসলো ফারহা। আনবেন না আপনি? সহসা উঠে বসে তাসফিন। লেটস গো। ড্রয়িং রুমের পুরোটা ফাঁকা, অন্ধকারে ডুবে আছে তা। পা টিপে টিপে এগোচ্ছে দুজনে। ফ্রিজের কাছে গিয়ে দাঁড়ালো ফারহা আর তাসফিন। ওপেন করো। ফ্রিজ টেনে খুলতেই অবাক হলো ফারহা, ইতিমধ্যে আইসক্রিম রয়েছে চকলেট ফ্লেভারের। আপনি আগে থেকে এনে রেখেছেন? ইয়েস মিসেস শেখ, এবার আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন। মুচকি হেসে নিজের মন মতো আইসক্রিম পুরোটা শেষ করলো ফারহা। নিচের ঠোঁটে একটুখানি লেপ্টে আছে তা। গভীর দৃষ্টিতে তাকাচ্ছে তাসফিন। এতক্ষণে লক্ষ্য করেছে ফারহা, মিনমিনিয়ে গলায় শোধায়। ওভাবে কি দেখছেন? আমার পাওনাটা দিয়ে দিন মিসেস শেখ। মানে? একটুখানি দ্রুত ঘুষিয়ে দিল তাসফিন। একে অপরের সহিত মিশে গেল। অপ্রত্যাশিত স্পর্শে নুয়ে পড়ে ফারহা। পিছুতে পিছুতে শেল্ফের সাথে ধাক্কা খেয়ে ঝনঝন শব্দে কিছু বাসন পড়ে যায়। ওষ্ঠজোড়া তখনও আঁকড়ে ধরে রেখেছে তাসফিন। পরপর খেই হারায় ফারহা। রান্নাঘরে ঠুসঠাস শব্দে হন্তদন্ত হয়ে ছুটে এলেন রুবিনা শেখ। কে ওখানে? মুখ টিপে ফারহাকে নিয়ে ফ্রিজের দিকে চেপে দাঁড়ালো তাসফিন। চোখাচোখি হচ্ছে দুজনের। ঠোঁট কামড়ে হাসছে তাসফিন, রাগে ফুঁসছে ফারহা। টুপটাপ করে তার গালে চুমু খেয়ে ফেললো তাসফিন। ফারহা কিছু বলতে গিয়েও পারল না। এই বুঝে রুবিনা শেখ শুনে ফেললো। মিসেস শেখ চোখ পাকিয়ে তাকালো ফারহা। নৈশব্দে দুষ্টু হাসে তাসফিন। নিস্তব্ধ এক রজনী, চারিদিকে নিস্তব্ধতার ভার। যেন শব্দরাও ঘুমিয়ে পড়েছে। সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পুরুষ, ভালোবাসা হারা এক আত্মা। চোখে তার গভীর বিষাদ, হৃদয়ে অতীতের এক অমোচনীয় ব্যথা। নিহাল একা, একেবারে একা, কারোর জন্য অপেক্ষা করে না। তবুও এক অদৃশ্য প্রত্যাশায় চোখ রাখে আকাশের তারাদের দিকে। মাঝে মাঝে চোখের কোণে জমে ওঠা জল হঠাৎ যেন কান্নায় ফেটে পড়ে নিস্তব্ধতার চিরে। তার কান্নার কোনো আওয়াজ করে না, তবুও রাতের বাতাসে এক ধরনের বিষণ্ণ সুর বাজে, যেন তার একাকিত্বের প্রকৃতিও নিস্তব্ধতায় মিশে গেছে। নদীর পাড়ে বসে আছে সে। নদীর ঢেউয়ের ম্লান শব্দ যেন তার ব্যথাগুলো আশ্রে করতে পারছে। খুব করে সিগারেট টেনে চলেছে সে মোটেও এসব খায় না, অথচ আজ বাধ্য হয়েই খাচ্ছে। শেষবার মুখে নিয়েছিল নূপুরের মনের কথা জানতে পেরে, আর আজকে নিয়েছে নূপুরকে আরোটা কিছু সময় নিজের সাথে পেয়ে। নিহাল কি করছে সেগুলো একের পর এক সিগারেট খাচ্ছিস? আরিয়ান জানতো নিহাল এখানেই থাকবে, কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে আশা করেনি। প্লিজ ভাই, বাধা দিস না। পুরো একটা প্যাকেট শেষ করেছে নিহাল। অবাক হয় আরিয়ান। শেষমেশ উপায় না পেয়ে মুখে গুজে রাখা সিগারেটটা ফেলে দিল অদূরে। পাগল হয়ে গেছিস তুই? কিরে নিহাল, তুই তো এমন নয়, তাহলে কি করে এসব করছিস? সহসা কেঁদে উঠল নেহাল। আমার কষ্ট হচ্ছে রে ভাই, আমার ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না। এতটা কষ্ট কেন পেলাম আমি? আমি তো খুব ভালোবেসেছি নূপুরকে। আরিয়ান বুঝে উঠতে পারলো না কি করে নিহালকে সে সান্ত্বনা দিবে। তুই চল, এখনই বাড়ি যাবি। নিহালকে জোরপূর্বক দাঁড় করালো। নিহালের একটি দীর্ঘশ্বাস বারবার বলছে, পৃথিবী, তুমি তাকে নিঃশব্দে জানিয়ে দিও, আজও কোনো এক কোণে এক প্রহরী হৃদয়ে তাকে আগলে রাখে। এক টুকরো ভালোবাসা, যা উচ্চারিত না হয়েও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিভে যায় না। তার ব্যাকুল হৃদয় আর্তনাদ করে জানান দেয়, পৃথিবী যদি পারো, কানে কানে বলে দিও তাকে কেউ আসছে। আজও তার নামে হৃদয়ের মন্দিরে দীপ জ্বালায়, যে অনুভব প্রকাশে আসে না, তবুও সারা জীবন কেবল তাকে ঘিরে বাঁচে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাস পড়ার আবছা আলোয় অন্ধকারের আকাশটাকে মুহূর্তের জন্য ছিন্ন বিচ্ছিন্ন করে তুলছে। তারপরও আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শস্য শব্দ কানে আসছে। পাতলা জামাটা খানিকটা সরে গেছে ফারহা। তাসফিন এক পাশে উপুর হয়ে শুয়ে আছে। ফারহা বরাবরই এলোমেলোভাবে ঘুমায়।
আজকেও তাই বিছানার এক কোণে শুয়ে আছে সে। জানলা দিয়ে হিমশীতল বাতাস শুয়ে দিচ্ছে তাকে। কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে ধরপুড়িয়ে উঠে বসলো ফারহা। ফারহা ধরপুড়িয়ে উঠে বসলে চারিদিকের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসে। বুকের ভেতর ছন্দপতন, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। জানলার পর্দা হালকা নড়ছে, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। তীক্ষ্ণ, গভীর অথচ নীরব দৃষ্টিতে। মনে হচ্ছে এই নিস্তব্ধতা কেবল রাতের নয়, এই অন্ধকারে কেউ আছে যে নিঃশ্বাস ফেলছে তার খুব কাছাকাছি, যার দৃষ্টির ভার সে স্পষ্ট টের পাচ্ছে নিজের ত্বকে। অস্থির হাতে পাশের চাদর টেনে নেয় সে। পাতলা জামাটা বুক বরাবর ঠিক করে টেনে তোলে, নিজেকে জড়িয়ে ফেলে দ্বিগুণ করে, যেন স্পর্শ নয়, দৃষ্টিও যেন ভেদ করতে না পারে তার শরীর। চোখ দুটো ছায়ার দিকে ছুটে বেড়ায়, কিন্তু অন্ধকার কেবল রহস্য ছাড়াই ব্যাখ্যা দেয় না কিছুই। তার ভেতরটা কেঁপে ওঠে, কি সত্যি নিছক নাকি কল্পনা, নাকি কোনো গভীর চোখ সত্যি তাকে গিলে নিচ্ছে অন্ধকারের আড়ালে। এক মুহূর্তে ফারহা যেন নিজের শরীর থেকে পালাতে চায়, নিজেকে আড়াল করতে চায় নিজের মধ্যেই, যেন সমস্ত আলো নিভে গেলে একটি চোখও তাকে আর চিনতে না পারে। ফারহার শীতল কাঁপতে থাকা আঙ্গুলগুলো ধীরে ধীরে তাসফিনের বাহুতে গিয়ে থামে। কণ্ঠটা প্রায় নিঃশব্দ, কিন্তু আবেশে ভেজা। লেফটেন্যান্ট সাহেব, আমার কেমন অস্থির লাগছে, একটু জড়িয়ে ধরবে? ঘুম ভাঙা চোখে তাসফিন তাকায়, কিছুটা অবাক। ফারহার কণ্ঠে এমন কম্পন সে খুবই কম শুনেছে, যেন নিঃশব্দ কোনো কান্না লুকিয়ে আছে ওই কটির শব্দের মধ্যে। তাসফিন উঠে বসে, তার চোখে ঘুম নেই, এখন সেখানে সূক্ষ্ম দৃষ্টি। ফারহা ভয়ে ভয়ে হাত উঠিয়ে দেখালো। জানালার বাইরে একবার তাকায়, মেঘের ঘন চাদর আরো কালো হয়ে এসেছে। বাতাসে আজকে রাতটা যেন সত্যি অস্বাভাবিক ভারী। পা টিপে টিপে সে বিছানা ছেড়ে জানলার কাছে যায়। পর্দা সরিয়ে বাহিরের অন্ধকারে একবার চোখ বোলায়, আবার ঘরের কোণাগুলো দেখে ফেলে একবার। চারিদিকে যেন সব ঠিকঠাকই আছে, তবু কিছু একটা অদৃশ্য ভাব তার মনে খানিক চেপে বসে। ফিরে এসে ফারহার মুখের দিকে চেয়ে গলাটা কোমল করে বলল, কিছু নেই, আমি দেখলাম সব ঠিক আছে। তবে এই রাত, হ্যাঁ আজকের রাতটা একটু বেশি নিঃশব্দ। চলো, তুমি শুধু চোখ বন্ধ করে থেকো, আমি আছি তোমার পাশে। তাসফিন ধীরে ফারহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। ফারহার মাথাটা গিয়ে ঠেকে তার বুকে, সেই বুকে যার শব্দে সে শান্তি খোঁজে, ঠিক যেন কোনো পুরনো লুকিয়ে রাখা অনুভূতি। তাসফিনের বাহু জড়িয়ে ধরা উষ্ণতায় ধীরে ধীরে নরম হয়ে আসে ফারহা। তার বুকের ধুকপুক শব্দের ফারহার বুকের কাঁপুনি মিলিয়ে যায়, যেন এই হৃদস্পন্দন দুটো বহুদিন ধরেই একে অপরকে খুঁজছিল। নিঃশব্দে নিঃস্বরে ফারহা চোখ বন্ধ করে থাকে, তবুও বুঝতে পারে তাসফিন জেগে আছে। তার নিঃশ্বাসের ভার, বুকের উষ্ণতা, হাতের আলতো চাপ, সব যেন ফারহাকে আশ্বস্ত করতে চায় নিঃশব্দ ভাষায়। রাতটা গাঢ় থেকে গাঢ় হয়, বাইরে দূরে কোথাও শিয়াল ডাকছে, হাওয়ায় পাতার কম্পন। সকালটা ধীরে ধীরে নামে, জানালার ফাঁক গলে ম্লান আলো ঘরে ঢোকে, যেন নিঃশব্দ রাতের সমস্ত গোপনতা উন্মোচন করতে এসেছে। ফারহা প্রথমে চোখ মিলে একটু ঘুম ঝরানোর দৃষ্টিতে তাকায় চারপাশে। তাসফিনের বুকের উপর মাথা রাখা, তার বাহুর নরম বন্ধনে নিজেকে আগলে রাখা, সেই অবস্থাটা হঠাৎ যেন বাস্তব বলে বিশ্বাস করতে চায় না তার মন। তার মনে পড়ে রাতের প্রতিটি মুহূর্ত, কাঁপতে থাকা কণ্ঠ, আশ্রয় চাওয়া বুক, আর সেই টুকরো টুকরো নিঃশব্দ চুমু, যেটা ওর কপালে পড়েছিল নিঃসন্দেহে নিঃশর্তে। হঠাৎ লজ্জায় গালটা রক্ত হয়ে ওঠে ফারহার। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তাসফিনের বাহুটা যেন একটুখানি শক্ত হয়ে আসে, মনে করিয়ে দেয় সে এখনো ঠিক পাশেই আছে। ফারহা চোখ নামিয়ে ফেলে চুপচাপ। জানালার বাইরের আলোয় তার মুখ একরকম নরম আলো পড়ে, যেটা লজ্জার অনুভবে গলে গিয়ে তাকে আরো মায়াবী করে তোলে। তাসফিন তখনও ঘুমের ভান করে, ঠিক তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকে এক চিলতে স্মিত হাসি, যেটা কেবল সেই পুরুষই জানে যে কারো লজ্জার ভাষা পড়ে ফেলতে পারে নিঃশব্দে। খাওয়া দাওয়া শেষে ঝুমুর অপেক্ষা করছে তাসফিনের সাথে কথা বলতে। নবীন তাকে ইগনোর করছে ইদানিং, রাগে ফুঁসছে ঝুমুর। এত সাহস হয় কি করে তার সাথে এমন করে? তাসফিন রেডি হয়ে নিচে নেমে এলো, আপাতত বাইরে যাবে, তবে কিছুক্ষণের জন্য। এরপরে ফিরে আসতে হবে তাকে, ফারহাকে নিয়ে বের হবে। সবটাই রুবিনা শেখ এবং রেজন শেখের কারসাজি। তারা চান ফারহাকে নিয়ে তাসফিন হানিমুনে যাক। দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু তা এখন সম্ভব নয়। তাসফিন কিছুদিন পরেই রওনা দেবে নৌঘাটিতে। তার ছুটি শেষ হয়ে এসেছে প্রায়।
তার ছুটি শেষ হয়ে এসেছে প্রায়। একমাত্র ফারহার জন্য সে উপর মহলে ছুটির আর্জি করেছিল। ড্রয়িং রুমে আসতে ঝুমুর থামিয়ে দিল তাসফিনকে। ভাইয়া শোনো। হাত ঘড়িটা ঠিক করতে করতে তাকালো তাসফিন শিথিল কণ্ঠে শোধাই। কিছু বলবি? আসলে ভাইয়া আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তাসফিন আরও একবার টাইমটা দেখে বলল। আচ্ছা বল। তুমি বসো না প্লিজ, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তাসফিন বরাবরই ভাই বোনদের কথা মন দিয়ে শোনে, এবারেও তাই। কিছুটা স্থির হয়ে বসলো সোফায়। ঝুমুর নিজেও বসলো একপাশে। এবার বল কি হয়েছে? কলেজে কোনো সমস্যা নাকি কেউ বিরক্ত করছে? পড়াশোনার চাপ? ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে চান? ঝুমুর স্থির কণ্ঠে বলে ওঠে। না না ভাইয়া, ওসব কিছু না, আসলে আমি অন্য কিছু বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি বলতে চাইছিস। ভাইয়া আসলে নবীন আমাকে ভুল বুঝছে। বুড়ো কুচকে এলো তাসফিনের, সহসা প্রশ্ন করে বসে। মানে? ঝুমুর সেদিন রাতে তেলা পোকা জামার ভেতরে ঢুকে যাওয়ার বিষয়টি বলল এবং এটাও বলল নবীন তাকে বাঁচিয়েছে। কিন্তু পরে নিজেকে অপরাধী ভেবে চলেছে, নিজেকে নিজেই দোষ দিচ্ছে একের পর এক। সেই থেকে ঝুমুরকে ইগনোর করে চলেছে। সবটাই শুনলো তাসফিন, লম্বা নিঃশ্বাস ফেলে বলল। চিন্তা নেই, আমি কথা বলবো নবীনের সাথে। এমনিতেও নবীন ছেলেটা বড্ড ভালো। আসলে আহমেদ পরিবারের প্রতিটি সদস্য চমৎকার, ভালো মনের মানুষ। এনিওয়ে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। ঝুমুর এতক্ষণে খানিকটা স্বস্তি পেল। তাসফিন যখন বলেছে কথা বলবে তাহলে আর চিন্তা নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি কথা বলো। তাসফিন উঠে গেল। বড্ড দেরি হয়ে গেছে, এখন যেতে হবে, না হলে নয়। আহমেদ পরিবারের কথায় আরিফা আহমেদের কথা মনে পড়েছে তার। মানুষটা রুবিনা শেখের মতোই, মা গন্ধ মিশে আছে ওনার মাঝে। অনেকদিন কথা হয়নি, এবারেও কথা বলা প্রয়োজন। হ্যালো আম্মু। ডাকবে না আম্মু বলে, বেয়াদব ছেলে, একটা বার কল করে খোঁজ নেয় না। আরিফা আহমেদের রাগান্বিত স্বর শুনে ফিক করে হেসে উঠল তাসফিন। আহা মিসেস আহমেদ, আপনি তো পুরো রাগে ফুলে আছেন। তেতে ওঠেন আরিফা আহমেদ, এ নাকি তার মেয়ের জামাই। কিসের জন্য ফোন দিয়েছো শুনি? গাড়ি ড্রাইভ করতে করতে বলে ওঠে তাসফিন। আচ্ছা আম্মু, আব্বুর শরীরে কি বেশি রাগ নাকি আপনার শরীরে বেশি রাগ? বুড়োদয় কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। মানে? আমি শিওর হয়ে বলতে পারি, আমার শ্বশুর মশাই নিতান্তই ঠান্ডা মানুষ, একদম আমার মতো। না হলে আপনারা মা মেয়ের যা রাগ কি বলবো। নাকের ডগা ফুলে উঠেছে আরিফা আহমেদের। তাই নাকি? তাহলে আমার মেয়ে ফেরত দিয়ে যাও। আতকে ওঠে তাসফিন। ওটি হচ্ছে না মিসেস আহমেদ, মিসেস শেখ যে আমার প্রাণ, তাকে ছাড়া মরেই যাব। খেপে গেলেন আরিফা আহমেদ। চুপ করো বেয়াদব, কী সব আজে বাজে কথা বলো। আমাদের রাগ যখন সহ্য হয় না তাহলে দরকার কি রেখে? ইস, মিসেস আহমেদ এত রাগ করেন কেন বলেন তো? ওরে বেটা, আমার সাথে ফাজলামি কি হচ্ছে? গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। শাশুড়ি তার মনের মতো, তার দ্বিতীয় মা। খুব নরম কণ্ঠে ডেকে ওঠে। আম্মু, কি? আপনাকে মায়ের মতো ভালোবাসি, মিস করছি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে পেয়েছেন, তিনি আর কি লাগে। ব্যাস, ছেলে না থাকার আফসোস মিটে গেছে তার। কলেজের ক্যাম্পাসে আছে ফারহা, ক্লাস শেষ হয়েছে সবে। তবে এখনও আরেকটি ক্লাস বাকি তার। ফোনের টুংটাং শব্দ হতেই রিসিভ করলো তা। হ্যালো। মিসেস শেখ কোথায় আছেন? মিসেস শেখ ডাক্তার ভীষণ ভালো লাগে ফারহার নিকটে। মুচকি হেসে ফেললো ফারহা। কলেজে আছি। ও তাহলে আমি আসছি আপনাকে রিসিভ করতে। চোখ দুটো চকচক করে উঠল ফারহার, প্রশ্নবিদ্ধ কণ্ঠে শোধায়। কোথায় আছেন এখন? আপনার বুকে। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার। কি ঠোঁটকাটা দুষ্টু লোক।